হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রাভেল করব ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে শাহজাদপুর ট্রাভেলসের ব্র্যান্ড নিউ আইশার স্কাইলাইন 2015 মডেলের বাসের সাথে। ভিডিওতে আমার ঢাকা থেকে পাবনার একটি ভার্চুয়াল জার্নি এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেটা দেখলে আপনার মনে হবে আপনি বাসায় বসেই আমার সাথে পাবনা চলে যাচ্ছেন, এবং বাসের সম্পর্কে যা যা ইনফরমেশন আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকটা জার্নির সাথে লুকিয়ে থাকে প্রত্যেকটি আলাদা গল্প, এক এক দিনের জার্নি থাকে এক এক রকম। এইটা ছিল রাতের লাস্ট ট্রিপ এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহবুবুর রহমান খান। এখন সময় 12:15 এবং আমি আছি ঢাকার টেকনিক্যালে। আমাদের বাসটি অলরেডি উপস্থিত হয়েছে টেকনিক্যালের বাস কাউন্টারে, যদিও বাসটা নারায়ণগঞ্জের, তবে আমি উঠতেছি মেইনলি মিরপুর কিংবা টেকনিক্যাল থেকে। ইকোনমি ক্লাস ফরমেশন আপনি এই বাসটিকে দেখতে পারবেন, যেখানে একটা সেপারেট ডোরের ব্যবস্থা দেওয়া হয়েছে। এই বাসে কিছুটা কম প্রাইসের ভিতরে ঢাকা থেকে পাবনা ভ্রমণ করা যাবে। নর্মাল চেসিসের চেয়ে একটু লম্বা চেসিস হওয়ার কারণে এই বাসে 40 সিট দেওয়ার পরও লেগ রেস্ট দিয়ে খুব ভালো পরিমাণের লেগ স্পেস আপনারা দেখতে পারবেন। আইশার স্কাইলাইন মডেলের এই বাসগুলো এখন বর্তমানে শাহজাদপুর ট্রাভেলসের বহরে যুক্ত হয়েছে 3টি, যেখানে 2টি এসি এবং 1টি নন এসি। অল্প সময়ের ভিতরে এই বাসটি আসলেও মার্কেটে বেশ ভালো জায়গা করে নিয়েছে, যার কারণে শাহজাদপুর ট্রাভেলসের মতো একটা নামি দামি ব্যানারের বহরেও আপনারা বাসগুলোকে দেখতে পারবেন, এবং প্রতিনিয়তই বাসগুলো কম্পিটিটর প্রাইসের কারণে এই বাসের চাহিদা দিন দিন বাড়ছে এবং বাস কোম্পানিগুলো এই বাসগুলোকে অ্যাড করছে। সো আমাদের জার্নি শুরু হয়ে যায় 12:34 দিকে, এবং এখন আমি আছি প্রায় জাহাঙ্গীরনগর এলাকার কাছাকাছি। যেমনটা আমি প্রথমে বললাম যে প্রত্যেকটা জার্নির সাথেই প্রত্যেকটা গল্প লুকিয়ে থাকে, যদিও রাস্তা একই, বাস একই কিংবা স্টাফ একই, তবে প্রত্যেকটা জার্নির স্বাদ আলাদা রকম। এইটা রাস্তার জ্যামের কারণে হয়ে থাকে, রাস্তার সিচুয়েশন এক্সেট্রা, বাসের চালানোর উপর, ওয়েদার কন্ডিশন বলেন কিংবা যে কোনো কিছু, প্রত্যেকটা জার্নি একই রোডের হলেও এইখানে কিছুটা ভিন্নতা দেখা যায়। যেমন আজকের জার্নির মেইন ডিফারেন্স হচ্ছে 12:30টার সময় আমরা রওনা দিই, যেটা রাতের লাস্ট ট্রিপ শাহজাদপুর ট্রাভেলসের। এর কারণে মাত্র আধা ঘন্টার ভিতরে কিন্তু আমরা যেটা ইপিজেড সেই এলাকায় চলে আসি, এবং 1 ঘন্টার ভিতরে আমরা চন্দ্রা পৌঁছে যাই। যদিও বাইপাইলে রাস্তার কাজটা চলমান, এর কারণে প্রত্যেক দিন এখানে 1 ঘন্টা করে জ্যাম থাকতেছে, দিনে হোক রাতে হোক। তবে যখনই রাতের 12:30 কিংবা ভোরের 5টা 6টা এই টাইপ অফ টাইম যাচ্ছে, তখন কিন্তু খুব সহজেই বাসগুলো বের হয়ে আসছে। সামনে স্লো গাড়ি থাকার কারণে আমরা বাম দিক দিয়ে যাই, যার কারণে ন্যাশনাল ট্রাভেলসের হিনো 1 যে বাসটাকে আমরা অলমোস্ট ওভারটেক করে ফেলি, তবে সেখানে একটা ট্রাক দাঁড়া করানোর কারণে আমরা চাপ খেয়ে যাই, এবং এরপর আবারও ন্যাশনাল ট্রাভেলসের এই হিনো 1 যে বাসের পিছনে আমরা পড়ি। আমার যদি আগের আইশার স্কাইলাইন 2015 নন এসি বাসের একটা ট্রাভেল ব্লগ আপনারা দেখেন শাহজাদপুর ট্রাভেলসের, সেম ন্যাশনাল ট্রাভেলসের বাসে কিন্তু সামনে ছিল, এবং ওইটা একটা ডে ভিডিও ছিল, যার কারণে ভিডিওটা আরও বেশি স্মুথ ছিল। তবে সিনারিওটা কিছুটা দেজাবু টাইপের ছিল, মনে হচ্ছিল যে এটা আমি আগেও দেখছি, কারণ ন্যাশনাল ট্রাভেলসের বাসের পিছনে কিন্তু সেবার বেশ তুমুল প্রতিযোগিতা হয়েছিল। আর যেখানে হিনো 1 যে বাসটাকেও আমরা ওভারটেক করি, তো স্কাইলাইন 2015 হচ্ছে এমন একটা বাস যেখানে কামিন্স ইঞ্জিনের ইউজ করা হয়েছে, যে ইঞ্জিনটার সাউন্ড একটু বেশি, কারণ এই ইঞ্জিনটার পাওয়ারও অনেক বেশি। অন্যান্য বাসের চেয়ে আপনারা দেখবেন যে এই বাসের পিক আপ অনেক বেশি ফাস্ট, এবং হিনো 1 যে বাসের মতো কিছুটা স্পিড কিন্তু এই বাসটা জেনারেট করে থাকে। মাত্র 1 ঘন্টার ভিতরে আমরা চন্দ্রা ক্রস করে ফেলি। যেরকম স্পিডে আমরা যাচ্ছিলাম, মনে হচ্ছিল যে 3.5 থেকে 4 ঘন্টার ভিতরেই আমরা পাবনা পৌঁছে যাব। হাইওয়েতে আর কিছু দেখেন না দেখেন, জার্নিতে 2টা ট্রাকের একসাথে তাল মিলায় চলা, এটা সবসময় দেখা যায় যে 2টা ট্রাক একটা ট্রাককে ওভারটেকও করে না, কিছুই করে না, জাস্ট 2টা পাশাপাশি চলতে থাকে। আর এই বাসের একটা বড় সুবিধা হচ্ছে এইটার যে চেসিস, সেটা হচ্ছে ডোমেক্স চেসিস, যেটাকে একটা লাইফ টাইম লং চেসিস বলা হয়, যে যতদিন পর্যন্ত বাসের বডি থাকবে ততদিন পর্যন্ত চেসিস চলবে, মানে চেসিস কোনোভাবে ভাঙবে না, কিংবা একটা রাবার টাইপ চেসিস বলা হয়। আর বাসের যেটা স্পিড, সেটা ওভারঅল বেশ ভালো। বাসটা অন্যান্য বাসের চেয়ে একটু লম্বা বলা যায়। নর্মালি আপনি জাপানি হিনো 1 যে বলেন কিংবা ফুসো বলেন, তার চেয়ে লেংথে একটু বেশি। আর ডে বাই ডে বাসের পরিমাণ যত বাড়তে থাকবে, বাসের রিসেল প্রাইসও কিন্তু ততটাই বাড়তে থাকবে। যেহেতু রাতের লাস্ট ট্রিপ, তো বাসের পরিমাণ একদমই কম ছিল, ম্যাক্সিমামলি ট্রাকই পাচ্ছিলাম আমরা পুরো রাস্তা জুড়ে। তবে এমন না যে বাস একদমই ছিল না, সামনে আমরা যখন যাই সেখানে কিছু টুইস্ট আছে আর কি, আর একটা জ্যামও আমরা ফেস করি, যার কারণে নামতে নামতে আমাদের একদম ভোর হয়ে যায়। তবে এটা ব্লেসিংই ধরি আমি জার্নির ক্ষেত্রে, কারণ উত্তরবঙ্গের যে কুয়াশাটা সেটা দেখাতে পারি। আর কুয়াশাময় একটা জার্নি ছিল এই বছরের, এটা আমার ফার্স্ট জার্নি যেখানে হচ্ছে কুয়াশার দেখা পাইছি।
স্পিডোমিটার 85 থেকে 90 মানে আমাদের অরিজিনাল স্পিড ছিল 90 থেকে 95-এর মতো, যেটা হাইওয়েতে এনাফ বলে আমি মনে করি। তেল সাশ্রয়ী বলা যায় মালিকদের জন্য, আবার স্পিডটাও খারাপ নাই। এই স্পিডে আপনি যদি যেতে থাকেন তাইলে যাত্রীর কোনো অভিযোগ করার সুযোগ নেই, অল্প টাইমের ভিতরে আপনি পৌঁছে যাবেন। অল্প একটা বাস দেখা যাচ্ছিল, তবে সেগুলো লং রুটের একটু বি ক্যাটাগরি লোকাল টাইপের বাসগুলো, যেগুলো একদম ঝিমায় ঝিমায় যাচ্ছিল। সেই বাসগুলোকে আমরা যখন ওভারটেক করতেছিলাম অরিজিনাল স্পিডেই, বাট মনে হচ্ছিল যে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা। সামনে হানিফার মার্সিডিজ বেঞ্জের একটা বাস আপনারা দেখতে পারবেন। সেই বাসটার দিকে আমরা অ্যাপ্রোচ করতেইছিলাম, এমন সময় ট্রাকের একটা চাপ খাওয়া যায়, যার কারণে ইউনাইটেড আর বাম্পারের পিছনে পড়া যায়। ইউনাইটেড কিন্তু এটা ঢাকা ময়মনসিংহ রুটের ইউনাইটেড না মেবি। তবে এই লোকাল বাসগুলোর কাহিনী হচ্ছে, এই বাসগুলোর একটাই নীতি যে কোচের কাছে আমরা যত পারি কম ওভারটেক খাবো। যতক্ষণ পর্যন্ত কোনো কোচ বাম্পারে না আসে এগুলো টানে না। যে একটা কোচ বাম্পারে এসে আপার ডিপার দেয়, তখন এগুলোর মনে করে যে আমার ভিতরে যাত্রী আছে, তাদের খুশি করা লাগবে। কারণ যতক্ষণ পর্যন্ত এগুলো হচ্ছে দাঁড়ায় থাকে স্ট্যান্ডে স্ট্যান্ডে, তো টাইনা এরা পোষায় দেয় কিংবা টাইনা যাত্রীর মন রক্ষা করার চেষ্টা করে। এই কারণে যখনই হচ্ছে কোনো কোচ এগুলোর বাম্পারে পড়ে ততক্ষণ পর্যন্ত টানতে থাকে। আবার যখনই হচ্ছে আমরা এই বাসটাকে ওভারটেক দিব, তখনই দেখবো যে আবার এই বাস ঢিলামি দিছে কিংবা সাইড ধরে ধরে চালাচ্ছে এরকম। জার্নি বেশ স্মুথ যাচ্ছিল। মাত্র 1.5 ঘন্টার ভিতরে আমরা এলেঙ্গার কাছাকাছি চলে আসছিলাম। এই সময় একটা জ্যাম লাগে, আর যে জ্যামটাই ছিল সবচেয়ে ভয়ানক জ্যাম। এখানে বাম দিক দিয়ে আলাদা একটা লেন তৈরি হয়, তো জ্যামের সময় সবচেয়ে বেশি কনফিউশন এটাই থাকে যে বামের লেনে ঢুকবো নাকি নিজের লেনে চলবো। তো এই জন্য আমরা বাম দিক দিয়ে এলেঙ্গার ভিতরে একটা শর্টকাট মেরে যমুনা সেতুর কাছাকাছি পর্যন্ত চলে আসি, আর 2:45 দিকে আমরা যমুনা সেতুর টোল প্লাজায় চলে আসি। ছোটবেলা থেকে যখনই উত্তরবঙ্গে গেছি, এই টোল প্লাজায় আসলে মনে হয় ড্রাইভার স্টাফদের চেয়েও বেশি আমি সিরিয়াস ছিলাম যে কোন বক্সটা খালি আছে সেটা দেখার জন্য। যে বক্স খালি ওইটা আগে দাঁড়াইতে পারলে অনেকগুলো বাসের কিংবা অনেকগুলো ট্রাকের আগে চলে যাওয়া যায়। সেতুর ডান পাশ জুড়ে পুরোটাই জাম ছিল। যদিও 2:45-এর দিকে আমরা সেতুতে উঠি, তবে 15 মিনিট পরেও আমাদের কোনো প্রোগ্রেস ছিল না। মনে হচ্ছিল যে সেতুর উপরেই 1.5 থেকে 2 ঘন্টা কিংবা ভোর হয়ে যেতে পারে। আর ডান দিকের গাড়িগুলোর তো এমন অবস্থা ছিল যে এদের মোটামুটি কনফার্ম যে সেতুর উপরেই ভোর হবে। পুরো সেতুর একদম শুরু থেকে শেষ পর্যন্ত অপোজিটের গাড়ি ছিল। তবে ভাগ্য ভালো ছিল যে আমাদের এদিকে কিংবা কড্ডাপন্ত রোডটা একদমই ক্লিয়ার ছিল। এর কারণে সেতু পার হওয়ার আধা ঘন্টার ভিতরেই আমরা পৌঁছে যাই ন্যাশনাল হাইওয়ে ফুড ভিলেজে, যেটা হচ্ছে একদম সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড়ের কাছাকাছি অবস্থিত। এখানে হানিফ সহ বেশ কয়েকটা স্লিপার বাসও দেখতে পারবেন, এবং এসি বাসের যে ডিপার্টমেন্টটা সেটাও আলাদা। তো উত্তরবঙ্গের এখন ম্যাক্সিমাম গাড়ি যেগুলো আগে সিরাজগঞ্জ মোড়ের ফুড ভিলেজে ব্রেক দিত, তারা এখন এইটাই ব্রেক দিতেছে। আর শাহাদপুর ট্রাভেলসের গাড়ির কালার কম্বিনেশনের ব্যাপারে আমি বলবো যে খুবই জঘন্য একটা পেইন্ট। মানে প্যাকেট বাসের নতুন চেঞ্জের উপরে এরকম খারাপ পেইন্ট আমার মনে হয় না যে আমি আমার ক্যারিয়ারে দেখছি। 7-8 বছরের যে ইউটিউবিং ক্যারিয়ার আছে এর ভিতরে দেখছি। আধা ঘন্টার একটা ব্রেক, আর সেই ব্রেকের পরে আমরা আবারও হাটিকুমরুল মোড়ের দিকে। মাত্র 3 থেকে 4 কিলোর রাস্তা এখান থেকে হাটিকুমরুল মোড়। তবে মোড়ের কাজটা পুরোপুরি শুরু হয়ে গেছে। ভাঙ্গার যে একটা ইন্টারচেঞ্জ আছে, আমার ম্যাক্সিমাম ট্রাভেল ব্লগে আপনারা দেখতে পারবেন, যেটা বরিশালের ওইদিকে। তো ওইখানের যে ভাঙ্গা ইন্টারচেঞ্জের ডেকোরেশন যেরকম, সেম ডেকোরেশনে হাটিকুমরুল মোড়ও একটা ইন্টারচেঞ্জ হবে, আর এটা দেখতেও খুবই সুন্দর হবে। এটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, তবে আল্লাহ না করুক যে ঈদের ভিতরে কাজটা শুরু হয়, কারণ ঈদের ভিতরে এই কাজ শুরু হলে অনেক বেশি জ্যাম লেগে যাবে এই মোড়ের উপরে। হাইওয়েতে লক্ষ্য করবেন যে একটা শিয়াল বসে আছে, মাঝরাতে হচ্ছে এটা অনেক বেশি হয়, এদিকে শিয়ালের পরিমাণ অনেক বেশি। বাট অ্যাজ ডিপ আমরা যাচ্ছিলাম সিরাজগঞ্জ পাবনার দিকে, তত বেশি কুয়াশার পরিমাণ বাড়তেছিল। খুবই ক্লাসিক একটা রোড ভিউ আপনারা এই রাস্তায় আসলেই দেখতে পারবেন, যেটা মূলত 2 লেনের রাস্তা, 2 পাশে গাছ আছে, গাছগুলো পুরো রাস্তাটা বেষ্টন করে আছে, কুয়াশা চলমান আছে। ছোটোবেলার জার্নি যেরকম ছিল, পুরো ঢাকা টাঙ্গাইল হাইওয়ে যেরকম ছিল কড্ডা, তো সব কিছু কিন্তু এরকমই ছিল, যে 2 লেনের রাস্তা ছিল, এরকম কুয়াশা ছিল, আর উপর দিয়ে সুন্দর সুন্দর গাছ ছিল। তো এই নস্টালজিক একটা ফিল আপনারা এই রাস্তায় আসলে আবারও পাবেন পাবনা পর্যন্ত। যে কোনো মোবাইল ক্যামেরায় আপনারা দেখবেন যে আমরা চোখের সামনে যেরকম কুয়াশাটা দেখি কিংবা যেরকম ঘন কুয়াশা দেখি, মোবাইল ক্যামেরায় সেরকম ঘন ওঠে না। আর এই কারণে হচ্ছে এক্স্যাক্ট ফিলটা পাওয়া যায় না কুয়াশার, যে কীরকম ডেনসিটি ছিল আসলে কুয়াশাটার।
যেমন এই ব্রিজের কথা যদি আমি ধরি, তাহলে এই ব্রিজের এইখানটা কোনো কিছুই দেখা যাচ্ছিল না যে ওই পারে কি আছে, তবে ক্যামেরাতে দেখে বোঝার উপায় নেই যে পিছনে কোনো কিছু দেখা যাচ্ছিল না। বাসের সামনে আপনারা লক্ষ্য করবেন যে আলাদা করে 3টা লাইট লাগানো হয়েছে, 2টা এলইডি আর একটা হ্যালোজেন যেটা হলুদ কালারের। তো এটা হচ্ছে ফগের কারণেই মিনি লাগানো হয়েছে। উত্তরবঙ্গের সবগুলো গাড়িতে অ্যাডিশনাল এই 3টা লাইট লাগানো হয় যখনই শীত আসে। ড্যাশবোর্ডের দিকে একটু লক্ষ্য করুন যে ড্রাইভার সাহেব যখনই অনিশ্চিত সামনে কি আছে ক্লিয়ারলি ভিজিবল না, তখনই হচ্ছে ডাবল ইন্ডিকেটর কিংবা ইমার্জেন্সি যেটা সেটা জ্বালায় দিচ্ছে। আর যেমনটা আমি বললাম যে হাতের বামে ঢুকে সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড় থেকে হাতের বামে ঢুকে আমরা যতটা ভিতরে যাচ্ছিলাম কুয়াশার পরিমাণ ততটাই বাড়তেছিল। মানে দূরত্বের সাথে সম্পর্কটা হচ্ছে কুয়াশার সমানুপাতিক, যে যত বেশি হচ্ছে আমরা দূরত্ব ক্রস করতেছি তত বেশি হচ্ছে কুয়াশা বাড়তেছে। শাহজাদপুর বেসিক আমরা পার করি রাতের বেলায়, আর বেসিক পার করার পরে একটা ছোট্ট ন্যাপ নেই। ন্যাপ খুলতেই ভোরের যেটা সৌন্দর্য, কুয়াশাময় একটা পরিবেশ, গ্রাম বাংলার এক্স্যাক্ট যেই শীতের সকাল সেটাই উপভোগ করি আমি চোখ খুলতেই। পাবনা শহরের ভিতর আমরা এখন পৌঁছে গেছি, যেখানে সামনে আপনারা আরও কিছু বাস কিংবা অটো এক্সেট্রা দেখতে পারবেন। পাবনার ব্যাপারে একটা জিনিস হচ্ছে, পাবনার দেয়ালে টেয়ালে আমি দেখতেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে স্লোগান টোগানগুলো লেখা ছিল, মানে আজীব সেই পেন্টিং না, মানে বিজয়ের পরে সেই আনা মানে খুনি হাসিনা টাইপ যে সাহসী যে লেখাগুলো ছিল সেগুলো মানে এখনো ভিজিবল ছিল। আর পাবনার আন্দোলনটা আসলেই খুব ভালো ছিল, যেহেতু আমার দাদাবাড়ি পাবনা, আমি যখনই আন্দোলনের ভিডিও দেখতাম এবং পাবনার জমায়েত দেখতাম সেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো। মানে একটা ইমোশনাল জায়গা ছিল যে যাক আলহামদুলিল্লাহ পাবনায় এরকম একটা আন্দোলন হইতেছে কিংবা পাবনায় এত বেশি মানুষ আন্দোলনে নামছে, সেটা দেখে অনেক ভালো লাগতো। আর একটা কথা হচ্ছে, আন্দোলনের পরে যারা আঁকাআঁকি করছে ওইটার ভ্যালু আমার কাছে মানে জিরোর মতো। যারা আন্দোলন সময় অবস্থায় লিখতে পারছে তারাই ছিল আসল মানে কলিজা আলা লেখা, কিংবা সেই লেখাগুলোই সবচেয়ে বেশি দরকার ছিল দেয়ালে। পরে যারা করছে তাদের আমি ভ্যালু লেস বলতেছি না, তবে প্রথমে যারা লেখার সাহসটা করছিল তাদের কলিজা সবচেয়ে বড় ছিল। ইভেন আমরাও কাজিনদের সাথে একটা লেখার চেষ্টায় ছিলাম, তো বেশ কিছু কারণে সেটা লেখার আগে যা দেখি যে ওইখানে অলরেডি কেউ লিখে ফেলছে যে আমার ভাই মরলো কেন। তো ধীরে ধীরে আমরা টার্মিনালে পৌঁছে গেলাম এবং জার্নি হচ্ছে এইখানেই এন্ড যাত্রীদের জন্য। তবে আমি একবারে এসটির যে গ্রাউন্ড সেই পর্যন্ত যাই, আর এটা যাওয়ার সময় যে প্লেসগুলো এনজয় করি, যে সকালটা এনজয় করি, সেটা দেখে আসলেই মনে হচ্ছিল যে ঢাকার বাইরে যাওয়াটা উর্দি। পরিশেষে পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি পাবনা শহরের কিছু ক্লিপস দিয়ে ভিডিওটা শেষ করতে চাই। আর আমাদের পক্ষ থেকে যারা এই লড়াইটা লড়েছে সবার প্রতি সম্মান আমি রাখতে চাই। আমার ভাগের গুলিটা যারা নিজের বুকে নিয়েছে, নিজের শরীরে নিয়েছে, আল্লাহ তাআলা তাদের জান্নাত নসিব করুক এবং শহীদি মর্তবা দান করুক। যারা আহত আছে দ্রুত সুস্থতা পাক, এই দোয়া রেখেই শেষ করতে যাচ্ছি আজকের ভিডিও। রাতের 12:30 বাসে আমি রওনা দিই। পাবনা শহর টার্মিনালে আমরা যাত্রী নামাই 6:15 দিকে। যদিও বাস ছাড়তে ছাড়তে 12:45 মতো বেজে গিয়েছিল, তো প্রায় 5.5 ঘন্টা সময় লেগেছে আমাদের, যার ভিতরে 1 থেকে 1.5 ঘন্টা আমরা শুধু জামেই আটকে ছিলাম। তা নাহলে আমরা আরও তাড়াতাড়ি পৌঁছে যেতাম। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্টাফদের এত সুন্দর করে আমাদের নিয়ে আসার জন্য। আলহামদুলিল্লাহ। দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেল সাবস্ক্রাইবের পাশে থাকার অনুরোধ রইল। বাথরুম ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ ভিডিও আসলাওয়ারে।